গল্পটি দয়া করে হেডফোনে শুনবেন এবং বাচ্চাদের থেকে গল্পটি একটু দূরে রাখবেন। নমস্কার, আমি সৌরভ। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজকে আপনাদের জন্য আসতে চলেছে সুকান্ত দাসের কলমে একটি আত্মহত্যার তদন্ত। গল্প পাঠে রয়েছি আমি সৌরভ। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, দেবাঞ্জন, শান, শুভ, বর্ণালী, বুবাই, বাল্মীকি, নীল, শুভঙ্কর, দীপ্তিমান এবং অভিক। স্ক্রিপ্টিং, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত ও সৌরভ রায়। পরিচালনা টিম কিংবদন্তি। শুরু হচ্ছে আজকের নিবেদন, সুকান্ত দাসের লেখা গল্প একটি আত্মহত্যার তদন্ত। সামনের চেয়ারে মুখোমুখি বসে থাকা লোকটার দিকে তাকিয়ে বিক্রম মনে করছিল এমন একটা লোককে তার সঙ্গে দেওয়ার মানেটা কি। এই লোকটা তার সাহায্য করার বদলে বোধহয় তার কাজে বাধা সৃষ্টি করবে, কিন্তু কিছুই করার নেই। প্রথমত উপর মহল থেকে নির্দেশ, আর দ্বিতীয়ত এই লোকটির ব্যাপারে সে সব থেকে ভালোভাবে জানে। মনে মনে বিক্রম বলে উঠল, সারা পুলিশের কাজ করতে গিয়ে কত কিছু যে সহ্য করতে হয়। যদি উপর মহল থেকে নির্দেশ না থাকতো না, তাহলে মালটাকে এক্ষুনি। মনের মধ্যে ভাবতে থাকা কথাগুলো শেষ হলো না। চেয়ারে বসে থাকা লোকটা বলে উঠল, দেখুন মিস্টার চ্যাটার্জি, পুলিশের উপর মহল থেকে যতই যাই বলুক না কেন, আমার কিন্তু মনে হয় ব্যাপারটা সুইসাইড। না হলে এমনভাবে একটা লোক তার ঘরের মধ্যে এতক্ষণ ধরে ঝুলে থাকলো আর বাইরে কেউ কিছুই বুঝতে পারলো না। তাছাড়া ব্যাপারটা তো অন্য কোথাও হয়নি, কনফারেন্স রুমে হোটেলের মধ্যে হয়েছে। সবকিছুই একটা প্ল্যানিং, কিন্তু সমস্যাটা হলো বেছে বেছে একই ঘরের সবকটা সিসিটিভি ক্যামেরা একসঙ্গে খারাপ হয়ে গেল। আর তাছাড়া যে সময় সিসিটিভি ফুটেজ চেক করতে যাওয়া হলো, তখনই দেখা গেল সবকটা ক্যামেরা খারাপ, অথচ তার আগে তো কেউ সিসিটিভির ব্যাপারে কমপ্লেন করেনি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে মিস্টার চ্যাটার্জি। আমাদের কাছে কিন্তু কমপ্লেন রয়েছে সিসিটিভি তার কিছুক্ষণ আগেই খারাপ হয়েছিল। এমনকি সিসিটিভি ঠিক করার লোকরাও চলে এসেছিল, কাজকর্ম চলছিল, তার মধ্যে এসব ব্যাপার হয়ে গেল। আসলে বুঝতে পারছেন না, একটা রাজনৈতিক দলের এত বড় একটা মিটিং, আর তার মধ্যে কত কিছু যে একটা হোটেলের কর্তৃপক্ষকে সামলাতে হয়। তাছাড়া যদি এমন কিছু একটা ব্যাপার না হতো, তাহলে তো কোনো কিছুই জানা যেত না। বিক্রমের সামনে বসে থাকা এই দিগ্বিজয় চৌধুরী আসলে আসানসোলের একটা থানার ওসি। কেসের ব্যাপারে জানার পরে বিক্রম বুঝতে পেরেছিল সব থেকে বেশি তথ্য জানা যাবে এই দিগ্বিজয় চৌধুরীর কাছ থেকে। তাই প্রথমেই তার সঙ্গে দেখা করতে আসে। এখন মনে হচ্ছে লোকটা কেসটাকে একরকম আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে নিজে হাত গুটিয়ে চুপ করে বসে থাকতে চাইছে। এইসবের পেছনে কোনো রাজনৈতিক দলের চাপ কিংবা অন্য কিছু আছে নাকি তা বিক্রম জানে না। তবে সেটা বুঝতে পারল একটা রাজনৈতিক দলের একজন নেতার মৃত্যুতে। হঠাৎ করে এমনভাবে উপর মহল থেকে তার মতো একজনকে তলব করা হলো। তবে এর পিছনে নিশ্চয়ই আরো জটিল কোনো কারণ রয়েছে। দেখুন, আমি চেষ্টা করে যতটা দেখেছি, মানে রিপোর্ট সম্পর্কে যেটা পেয়েছি, তাতে আমার মনে হয় শুধু শুধু এটাকে টেনে বড় করে কোনো লাভ হবে না। কত টাকা খেয়েছেন বলুন তো? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মিস্টার চ্যাটার্জি। আপনার সঙ্গে আমি ভালোভাবে ব্যাপারটা নিয়ে কথা বলছি বলে এটা নয় যে। আপনার মতো এমন অনেক খারাপ পুলিশ অফিসার না আমার দেখা আছে। টাকা নিয়ে আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন, কিন্তু আমি সেটা পারবো না। আপনার কাছ থেকে আমার কোনো রিপোর্টই আর প্রয়োজন নেই। আমি নিজেই সমস্ত কিছু খুঁজে নেব। তবে আমার পথের মাঝখানে আসার চেষ্টাও করবেন না। তখন কিন্তু আমি এইভাবে চেয়ারে বসে ভালোভাবে আপনার সঙ্গে আমি কথা বলবো না। তখন কিন্তু কথাটা হবে একেবারে অন্যরকম ভাবে। দাঁতে দাঁত চেপে শেষের কথাগুলো বলল বিক্রম চ্যাটার্জি। দিগ্বিজয় চৌধুরীর মুখটা কেমন যেন লাল হয়ে এসেছে। এইভাবে যে বিক্রম মুখের ওপর অপমান করবে সেটা সে ভাবতে পারেনি। তাই আপনা আপনি সে বলল, আমার এলাকার কেসের ব্যাপারে আমায় ছাড়া কিছু করতে পারবেন না মিস্টার চ্যাটার্জি। দেখুন চেষ্টা করে, দেখুন যদি প্রাণে বেঁচে থাকতে পারেন তাহলে। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল বিক্রম চ্যাটার্জি, কিন্তু এবার আর পারল না। চোখের নিমেষে একেবারে ঘুরে গিয়ে
দিগ্বিজয় চৌধুরীর সামনে গিয়ে তার জামার কলারটা টেনে তাকে চেয়ারের সঙ্গে চেপে ধরল বিক্রম। তারপর তার চোখের ওপর চোখ রেখে বলল, থানার ভেতরে তুই সুরক্ষিত, কারণ এখানে আমি কিচ্ছু করব না। তুই মনে রাখিস, তোদের মতন শুয়োরের বাচ্চাদের জন্যই কিন্তু গোটা সমাজের পুলিশের উপর থেকে সবার ভরসা উঠে যাচ্ছে, আর সেটা আমি কখনোই হতে দিতে পারি না। এ লোকটা যেই হোক না কেন, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, ভালো খারাপ তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু সে আত্মহত্যা না হয়ে যদি খুন হয়, তাহলে তোর মাথার উপরে যে বাবাই থাকুক না কেন, আমার কিচ্ছু করতে পারবে না। ঘরের দরজাটা বন্ধ, বাইরে পুলিশ অফিসারদের কথাবার্তা শোনা যাচ্ছে। এমন একটা ব্যাপার মুহূর্তের মধ্যে হয়ে যাওয়ার পরেই বিক্রম দিগ্বিজয় চৌধুরীর কলার ছেড়ে দিয়ে গটগট করে হেঁটে গেল বাইরের দিকে। সেদিকে তাকিয়ে দিগ্বিজয় শুধু বলল, আমার উপরে গাজুয়ারি, চোখে চোখ রেখে কথা বলা? না বিক্রম চ্যাটার্জি, এত সহজে তোমাকে ছাড়া যাবে না। খবরটা ওপর মহল থেকে এসেছিল, তাই বিক্রম বুঝতে পারল পুলিশের কাছ থেকে সেইভাবে সোজাসুজি কোনো সাহায্য পাওয়া যাবে না। তখন সে অন্য পথ ধরল। যে হোটেলে ঘটনাটি ঘটেছিল সোজা সেই হোটেলেই চলে গেল। তারপর রিসেপশনে থাকা লোকটিকে ঘটনাটা জিজ্ঞেস করতে সে বলল, দেখুন স্যার, এ ব্যাপারে কথা বলা এখন বারণ রয়েছে। বুঝতেই পারছেন আমাদের হোটেলের একটা বদনাম হয়েছে। তাছাড়া হোটেলের মালিক এ ব্যাপারে বাইরে কারোর সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। বিক্রম বাধ্য হয়ে পকেট থেকে তার আইডেন্টি কার্ডটা বের করে দেখাতেই রিসেপশনে লোকটার চোখ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বিস্ফারিত হয়ে গেল। আপনি তার মানে স্যার? দেখো, তোমায় এখন আমায় কিচ্ছু বলতে হবে না। আমি বুঝতে পারছি এখানে সিসিটিভি রয়েছে। তুমি রুমের ভেতরে চলে এসো। তোমার যদি মনে হয় রুমের সিসিটিভি ক্যামেরায় তোমার সমস্যা হবে, তুমি এই হোটেলের কয়েকটা ব্লাইন্ড পয়েন্ট রয়েছে, সেখানে তুমি আমায় নিয়ে চলো। তোমার সঙ্গে আমার কিছু কথা বলতে হবে। মনে রেখো, এই হোটেলের বদনাম করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু লোকটার মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমায় খুঁজে বার করতে হবে। বিক্রম একটা হোটেল রুম বুক করে চাবি নিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে একটা নোট দিয়ে গেল রিসেপশনের ছেলেটির হাতে। নোটটা হাতে নিয়ে সে এদিক ওদিক তাকিয়ে নিজের পকেটে পুরল। তারপর খাতায় কি সমস্ত লিখে একটু পরেই একজনকে ডেকে তার জায়গায় বসিয়ে সে এগিয়ে গেল বাইরের দিকে। তুমি এই হোটেলে কতদিন ধরে আছো? আমি তো এই হোটেলে প্রায় 3 বছর ধরে রয়েছি স্যার, কিন্তু আপনাকে তো এর আগে দেখিনি। মানে বিজনেসের কোনো কারণে এই দিকে এসেছেন? এখানে তো মাঝে মাঝেই বিজনেসের জন্য অনেক লোক আসে। হ্যাঁ, বিজনেসের জন্যই আসা। আসলে একটা মিটিংয়ের কথাও রয়েছে। সেই হোটেলেই কনফারেন্স রুম বুক করে সেখানে মিটিংটা অর্গানাইজ করব। তবে শুনলাম এখানে দিন কয়েক আগে কিছু একটা হয়েছিল। বেয়ারা একবার থতমত খেল। দুপুরের খাবার দেওয়ার জন্য ঘরের ভেতর এসছিল। বিক্রমের খাবারটা দিয়ে চলে যাওয়ার আগে এদিক ওদিক তাকিয়ে বিক্রমের সঙ্গে কথা জুড়েছিল সামান্য। এবার বলল, হ্যাঁ স্যার, বাইরের কাউকে বলবেন না। আর আমি যে আপনাকে বলেছি সেটাও বলবেন না। এই তো 1 সপ্তাহ আগে একটা দলের কোনো একটা মিটিং ছিল, তাতেই তো অনেকেই এসেছিল। তাদের মধ্যে একজন বেশ বড়সড় নেতা ছিল। নিজের ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় ঝুলছিল। এই দৃশ্য স্যার চোখে দেখা যায় না। 3 বছর এই হোটেলে কাজ করেছি, কখনো এমন কোনো ঘটনা এখানে হয়েছে বলেও তো শুনিনি। পুলিশ তো এসেছিল নিশ্চয়ই। ব্যাপারটা কি হলো, মানে কি বললো? লোকটা কি আত্মহত্যা করেছিল? ঠিক জানি না স্যার, তবে ঘরের দরজা নাকি বন্ধ ছিল। আর বন্ধ ঘরের ভেতরে কে আসবে বলুন তো? সেটাও ঠিক, তবে তোমাদের হোটেলের দরজাগুলো কিন্তু বাইরে থেকে খোলা যায়। হ্যাঁ স্যার, খোলা যায় তো, কিন্তু তার জন্য তো চাবি লাগবে। দরজাটা বন্ধ করে দিলে বাইরে থেকে ভেতর থেকে 2 দিক থেকেই বন্ধ হয়ে যায়, তখন তো চাবি ছাড়া খোলা যায় না। আর বাইরে থেকে বন্ধ করলে একমাত্র চাবি ছাড়া আর খোলার কোনো উপায় নেই। ভেতর থেকে বন্ধ করলে তাও ভেতর থেকে কেউ ওই হাতল ধরে খুলতে পারে। কিন্তু এর পরেও তোমাদের কেন মনে হচ্ছে যে ব্যাপারটা আত্মহত্যা? হতেই পারে কেউ কাজটা করেছে, মানে কেউ লোকটাকে খুন করে তারপর ঝুলিয়ে দিয়েছে। পুলিশ তো পোস্টমর্টেম করেছিল, পোস্টমর্টেম রিপোর্টেও তো শুনছি না যে তেমন কিছু এসেছে।
বিক্রম বুঝতে পারল এবার হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলার পর বেয়ারা যা জানালো তার অর্থ মোটামুটি এই দাঁড়ায় যে এই ব্যাপারে সে খুব বেশি কিছু জানে না। যতটুকু শুনেছে হোটেলের লোকেদের কথাবার্তা থেকেই শুনেছে। তাছাড়া হোটেলে এই সব ব্যাপার নিয়ে কথা বলা বারণ আছে। মনে মনে তার কাজের প্ল্যানটা ঠিক করে ফেলল। প্রথমেই রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে তার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে হবে। তারপর তার আশেপাশে যে সমস্ত বন্ধু ছিল তাদের সঙ্গে একবার দেখা করতে হবে। তারপর মাঝে রিসেপশনের ছেলেটির সঙ্গে কথা বলে সেদিনের গোটা ঘটনাটা জানতে হবে। তাছাড়া আর যদি কেউ এই ব্যাপারে জানে তার কাছ থেকে সমস্ত তথ্য বার করে রিপোর্ট করতে হবে। কিন্তু সমস্যাটা হলো, পুলিশের পোস্টমর্টম রিপোর্ট যখন বলছে এটা আত্মহত্যা, তারপরে কেন ওপর মহল থেকে ব্যাপারটা নিয়ে তাকে তলব করা হলো? ওপর মহল থেকে যে নাম বলেছিল সেই জয়ন্ত চৌধুরী একই রাজনৈতিক দলের সদস্য হলেও তার যেন বারবার মনে হয়েছে তারই দলের কেউ এই কাজটা করেছে। বিক্রম বুঝতে পারল গোটা ব্যাপারটার সঙ্গে জড়িয়ে রয়েছে যেটুকু, সেটা হলো একটা ধোঁয়াশা। খুনটা যদি ওই রাজনৈতিক দলের মধ্যে কেউ করে থাকে তাহলে কে করেছে, কেন করেছে? আর যদি আত্মহত্যা হয় তাহলে এই লোকটির জীবনে এমন কি সমস্যা চলছিল যার জন্য তাকে আত্মহত্যা করতে হলো? বিক্রম স্থির করলো যে সেই দিনটা আর কোথাও যাবে না, বিশ্রাম নেবে। সোজা দিল্লি থেকে তাকে উড়ে আসতে হয়েছে আসানসোলের এই রাজনৈতিক দলের ব্যাপারটার জন্য। বিক্রমের কাজ শুরু হবে পরদিন সকাল থেকে। পরদিন সকালে বিক্রম অপেক্ষা করতে লাগলো একটা খবর আসার জন্য। যে ভদ্রলোক মারা গেছে তার ঠিকানা বিক্রমের কাছে ছিল, কিন্তু তার বাড়ির লোকের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজে বার করতে পারছিল না। সকালের দিকেই সেই সুযোগটা জুটে গেল। এই কাজে আসানসোলে যে দুজন লোককে কাজে লাগিয়েছিল তাদের মধ্যে একজন খবরটা জোগাড় করে দিল। যথারীতি সেই সময় বিক্রম গিয়ে পৌঁছলো তার বাড়িতে। নিহত ভদ্রলোকের নাম অমর ভট্টাচার্য। তিনি বিশেষ এক রাজনৈতিক দলের বেশ ভালো পদেই ছিলেন। হঠাৎ করে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ায় তার পরিবারের লোকেরাও কেমন যেন অবাক হয়ে গেছে। পুলিশের পাহারা বসানো হয়েছে তার বাড়িতে, কিন্তু বিক্রম তার বাড়িতে গেল অন্যভাবে, তাদেরই পরিচিত একটি লোকের সাহায্যে। বিক্রম তাদের বাড়িতে ঢুকলো তাদের লোক হয়ে। পুলিশের লোকেরা তেমন কিছুই বুঝতে পারল না। তাছাড়া বিক্রমের ভদ্র পরিপাটি চেহারা, পোশাক আশাক সমস্ত কিছু দেখে ওরাও মনে করলো বিক্রম হয়তো ওই নিহত ভদ্রলোক অমর ভট্টাচার্যের কেউ হয়। তাই পুলিশের একজন পাহারাদার যে বাড়ির ভিতরে দরজার কাছে ছিল তাকে সে বাধা দিল না, এবং বাইরের বড় দরজার কাছে ঢোকার সময় সেই লোকটি বিক্রমকে নিয়ে গিয়েছিল। পুলিশের পাহারা ছিল কিন্তু খুব বেশি নয়। দুজন কনস্টেবল বাইরে আর ভিতরে ঘুরে ফিরে পাহারা দিচ্ছিল। বিক্রম ভিতরে যেতেই অমর ভট্টাচার্যের স্ত্রী লাবণী ভট্টাচার্যকে দেখা গেল রুক্ষ চেহারায়। দিন 7 আগে অমরবাবু মারা গেলেও তার স্ত্রীর চোখে মুখে এখনো শোকের ছাপ লেগে আছে। একমাত্র ছেলে বাড়িতেই রয়েছে। লক্ষ্মীর সঙ্গে বিক্রম ভেতরে ঢুকতেই মহিলা অবাক হয়ে প্রথমে বিক্রমের দিকে তাকালো। তারপর লোকটি দু এক কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতেই তার চোখে মুখে ক্লান্ত ভাব ফুটে উঠল। আর কি হবে বলুন তো? পুলিশ তো কতবার এলো, কত কিছুই করলো, সবার শেষে অমর আত্মহত্যা করেছে। কিন্তু যে মানুষটা সকালে বাড়ি থেকে বেরোবার আগেও খুশি মনে বেরোলো, যার কোনো দুঃখ নেই, সে আত্মহত্যা কেন করতে যাবে? আর আত্মহত্যা করার জন্য হোটেলের একটা রুমই বা কেন বেছে নেবে? বাড়িতে তো সারাদিন সে প্রায় একাই থাকে। কথাটা শেষ করে মহিলা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর এগিয়ে গিয়ে একতলার ছোট বসার ঘরটায় বসতেই বাড়ির একজন কাজের লোক এসে ওদের জন্য চা দিয়ে গেল। মহিলার পাশে বিক্রমের সেই পরিচিত লোকটি এবং
আরেক দিকে বিক্রম দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি মিসেস ভট্টাচার্য, এই সময়টা আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাতে পুলিশের দ্বারা আপনি ক্লান্ত, কিন্তু কয়েকটা কথা আমার না জানলেই নয়। দেখুন, মিস্টার ভট্টাচার্যের কেসটার জন্যই কিন্তু আমি সোজা দিল্লি থেকে এখানে এসেছি। আসলে বুঝতে পারছেন, রাজনৈতিক দলের ব্যাপার, আর এসব দল গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে, তাই তাদেরও এ ব্যাপারে জড়িয়ে পড়ার একটা জটিল সমস্যা রয়েছে, তাই আমাকে আসতে হলো। কতবার বলেছিলাম এসব কাজ থেকে সরে যাও, সরে যাও, কোনো প্রয়োজন নেই। আমার কথা যদি একটু শুনতো। সবকিছু যেন কেমন খারাপ হয়ে যাচ্ছিল। আমি সব বুঝতে পারছিলাম। মাঝে মাঝে আমার কাছে দুঃখও করতো। যখন এই দলে এসেছিল তখন নাকি সবকিছু ভালো ছিল, তারপর আস্তে আস্তে সব খারাপ হতে শুরু করে। অথচ যাদের হাতে বেশি ক্ষমতা রয়েছে তারাই নাকি এই সমস্ত কিছু করত। নিচে যারা রয়েছে তাদের তো কিছু করার নেই। ও ওই দল ছেড়ে দেবে বলে ভেবেও ছিল, এবারে মানে এই বছরটা থেকে। তারপর যদি কিছু না বদলায় তাহলে ছেড়ে দেবে বলেছিল। আমাদের নিজেদের একটা ব্যবসাও রয়েছে, সেই ব্যবসাটা ও দেখার সময় পেত না ভালো করে। অন্য লোককে দিয়ে সেই ব্যবসা দেখতে হতো। পুলিশের পোস্টমর্টম রিপোর্ট এবং বাকি সকলেই বলছে আত্মহত্যা, তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এমনকি সুইসাইড করার কোনো নির্দিষ্ট কারণও খুঁজে পাওয়া যায়নি, তবে পুলিশ কিন্তু কেসটা সুইসাইড বলে ধামাচাপা দিতে চাইছে। এতক্ষণ পরে বিক্রমের পাশে বসে থাকা লোকটা কথা বলল। আসলে লোকটার সঙ্গে পুলিশের বেশ ভালো সম্পর্ক থাকলেও তার সঙ্গে আবার বিক্রমেরও একটা সম্পর্ক ছিল। তাই বিক্রম এখানে এসেই যখন মিসেস ভট্টাচার্যকে সাথে নিয়েছেন তখনই তাকে সমস্ত ব্যাপার জানিয়ে রেখেছিলেন। সেই লোকটি এবার বলল, আমার সঙ্গে অমরের কথা হয়েছিল, তাও বলতে গেলে ওই যেদিন ব্যাপারটা ঘটে তার ঠিক 2 দিন আগে। ও ভীষণই ডিপ্রেস ছিল, কিন্তু অন্য কোনো কারণে নয়। পরিবার কিংবা ব্যবসা কিংবা ইকোনমিক্যাল কোনো ব্যাপার তো নয়ই। আসলে না, ও দলের ব্যাপারগুলো নিয়ে খুবই ডিপ্রেশনে ছিল। ও অনেক স্বপ্ন দেখতো, দলকে নিয়েও খুবই ভাবতো। সেটাই তো সমস্যা, যারা কাজ করতে চায় তাদের জন্য কোনো দল ভালো নয়। এখানে রাজনীতিটা মানুষের জন্য নয়, বুঝলে? সে যাই হোক, কয়েকটা প্রশ্ন আমি করব। যেদিন মিস্টার ভট্টাচার্য মারা যান সেদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি কিছু বলেছিলেন? বলেছিলেন আজকে কনফারেন্সে কিছু একটা হবে, এমন কিছু একটা হবে, হয় যাতে দলের এবং সবার ভালো হবে, আর না হলে সবার খারাপ হবে। যদি খারাপ হয় তাহলে তিনি দল ছেড়ে দেবেন, এবং ছেড়ে দেওয়ার আগে এমন কিছু করবেন যাতে যারা খারাপ কাজ করছে তাদের খানিকটা অন্তত ক্ষতি হয়। তার মানে উনি কিছু জানতেন, এমন কিছু তথ্য ওনার হাতে এসেছিল। আচ্ছা, সেই কারণেই তাকে খুনটা করা হলো না তো? কিন্তু যদি সেটাই হয় তাহলে তো আমাদের সমস্যা আরো বেড়ে গেল। কার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল অমর, সেটাও তো আমাদের জানার কথা নয়। আচ্ছা, পুলিশ যখন মৃতদেহ খুঁজে পায় তারপর সেই হোটেল রুমে নিশ্চয়ই অনেকে ঢুকেছিল। ব্যাপারটা জানাজানি হওয়ার পরে আপনারা কি ও হোটেল রুমে গিয়েছিলেন? পুলিশ ওই হোটেল রুমে কাউকে ঢুকতে দেয়নি। বেশ কয়েকদিন রুমটা বন্ধও ছিল। আশা করি এখনো ওটা বন্ধ আছে। ওই হোটেল রুম তারপর আর কেউ ব্যবহার করেনি, তবে সাধারণ তল্লাশি হয়েছে। ওই হোটেল রুমটা একবার দেখা দরকার। আচ্ছা, এই যে ভট্টাচার্যের দলের মধ্যে তার বন্ধু, মানে এমন কেউ যার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, এমন কারো কথা আপনারা কেউ জানেন? এই ব্যাপারে অরবিন্দ কিংবা লাবণী কিছুই বলতে পারল না। আরো বেশ কিছুক্ষণ কথাবার্তার পর বিক্রম যে খবরটা জোগাড় করতে পারল সেটা হলো তার দলের মধ্যে নিশ্চয়ই মিস্টার ভট্টাচার্যের কোনো শত্রু ছিল, এবং তিনি এমন কিছু জানতেন যেটা বাইরে প্রকাশ করলে দলের কয়েকজনের বিপদ হতে পারত, আর সেই কারণে তাকে খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টেও তো আত্মহত্যাই বলা হয়েছে। সেদিন সন্ধ্যার দিকেই নিজের ঘরে বসে বিক্রম কেসের ব্যাপারে একটা প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে। এমন সময় দরজায় ধাক্কা পড়ল। বিক্রম তাড়াতাড়ি উঠে কোমর থেকে রিভলভার বার করে দরজার দিকে তাক করে ধরল। তারপর দরজার কি হলে চোখ রাখল। দেখল বাইরে রয়েছে রিসেপশনের সেই ছেলেটি। সঙ্গে সঙ্গে বিক্রমের মাথায় বিদ্যুৎ তরঙ্গের মতো একটা ব্যাপার খেলে গেল। দরজা খুলে
রিসেপশনের ছেলেটিকে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ তুমি নিজে থেকে এখানে এলে? কোনো খবর আছে নাকি? স্যার, আজ তো সকালে একটা লোক এসেছে। মনে হচ্ছিল লোকটাকে এর আগেও হোটেলে আমি দেখেছি। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেই দিনই ওই লোকটা এসেছিল। আজ ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য আমায় বলেছিল। এই একটু আগে একবার এসেছিল। ম্যানেজার কোথায় গেছে? ম্যানেজার কোথায় গেছে সে তো আমি বলতে পারবো না। একটা কাজে সকালে বেরিয়েছে, একটু পরেই চলে আসার কথা। তবে আমার কিন্তু একটু চিন্তা হচ্ছে, লোকটাকে দেখে খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। কিন্তু লোকটাকে দেখে তোমার ভয় পাওয়ার কারণ কি? লোকটার কাছে কি কিছু ছিল? লোকটার সঙ্গে আরেকজন আছে বলে মনে হচ্ছে। লোকটা যখন আমার সঙ্গে কথা বলছিল তখন বাইরের দিকে রাস্তার কাছে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি দ্বিতীয়বার কথা বলার পরে রিসেপশন থেকে একটু বেরিয়ে লুকিয়ে দেখেছিলাম ওই দুটো গাড়ির কাছে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে আবার পাশে কোথাও চলে গেল সেই লোকটা। আমার মনে হচ্ছে ওরা ম্যানেজারকে এমনি এমনি খুঁজছে না। ম্যানেজার বাবুর কোনো ক্ষতি হতে পারে। দেখো, যদি মিস্টার ভট্টাচার্যের খুনের ব্যাপারে ম্যানেজার জড়িয়ে থাকে তাহলে কিন্তু তারও বিপদ হতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে গোটা ব্যাপারটাই এখানে থামবে না, বড় কোনো একটা মাথা আছে এর মধ্যে। তাই এই সমস্ত কিছু বাড়বে বলেই মনে হচ্ছে। কিন্তু শেখ মুজিব তো বলছে ব্যাপারটা খুন নয়, ব্যাপারটা আত্মহত্যা। আর তাছাড়া যদি আত্মহত্যা হয়েই থাকে তাহলে তারপরে ওরা কেন ম্যানেজার বাবুকে খুঁজবে? উত্তরটা তো তুমি নিজেই দিয়ে দিলে। ওরা ম্যানেজার বাবুকে কোনো ভালো উদ্দেশ্যে খুঁজছে না, সেটা তুমি নিজেও বুঝতে পারছো। আমার মনে হয় ম্যানেজার এমন কিছু জানে যেটা আমাদের জানাতে চাইছে না। এর মধ্যে ওরা খবর পেয়ে গেছে। আচ্ছা, দিগ্বিজয় চৌধুরীকে খবরটা দিয়েছো? কথাটা বলে একবার হেসে ফেলল বিক্রম। তারপর রিসেপশনের ছেলেটিকে বলল, তুমি একটা কাজ করো, তুমি রিসেপশনে গিয়ে বসো। ম্যানেজার না আসা পর্যন্ত লোকটা নিশ্চয়ই আসবে না। আর তোমার কাছে আমার নাম্বারটা রাখো। লোকটা এলে লোকটার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, তাকে ব্যস্ত রেখে চুপচাপ আমায় একটা মিস কল করবে। তবে সাবধান, লোকটা যেন জানতে না পারে। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে যাব। তাছাড়া আমি একতলায় সিঁড়ির কাছাকাছিই থাকবো। স্যার, ওদের কাছে বন্দুক থাকতে পারে বলে আমার মনে হয়। চিন্তা করো না, ওরা ম্যানেজারকে না পাওয়া পর্যন্ত এখানে তেমন কিছু করবে বলে মনে হয় না। আর এত তাড়াতাড়ি ওরা কিচ্ছু করবে না। এখনই গোলাগুলি চলে তাতে সমস্যা কিন্তু ওদেরই হবে। তুমি নিশ্চিন্তে থাকো। রিসেপশনের ছেলেটিকে বুঝিয়ে নিচে পাঠিয়ে দিয়ে বিক্রম মোবাইলটা তুলে কাকে যেন ফোন করলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর হাঁটতে হাঁটতে রুম থেকে বেরিয়ে লম্বা টানা বারান্দা ধরে এগিয়ে গেল সিঁড়ির দিকে। আমি আগেই বলেছিলাম যে আমায় এই সমস্ত কিছুতে জড়াবেন না। শুধু শুধু এখন যদি আমার কোনো বিপদ হয়। কোনো বিপদ হবে না, তোমার কোনো চিন্তা নেই দিগ্বিজয়। তোমায় শুধু যেটা বলেছি তুমি সেইটাই করো। ওপর মহলের সঙ্গে কথা বলে দেখো, ব্যাপারটা কিন্তু আমাদের হাতে নেই। সেন্ট্রাল পর্যন্ত চলে গেছে, তাই পুলিশের সঙ্গে কথাটা তোমাকেই বলতে হবে দিগ্বিজয়। তুমি তাদের শুধু বুঝিয়ে দেবে কেসটা তেমন কিছু নেই, সমস্ত কিছুই তো পরিষ্কার। তেমন হলে অমরের ওয়াইফকে দিয়ে একটা জবানবন্দি করিয়ে নাও, তাতে যা করতে হয় করো। অনেক টাকার ব্যাপার দিগ্বিজয়, তুমি তো জানোই সমস্তটা। সবই তো বুঝতে পারছি, কিন্তু এই বিক্রম চ্যাটার্জি লোকটা খুব একটা সুবিধার নয়। আমার অফিসে এসে আমার জামার কলার ধরেছিল। আর লোকটার নামে যা শুনেছি তাতে মনে হলো লোকটা খুব একটা ভালো নয়। পুলিশের নিয়ম কানুন সেভাবে কোনো কিছুই মানে না, ফলো করে না, যখন যেটা ইচ্ছা করে বেড়ায়। একবার যদিও বুঝতে পেরে যায় তখন কিন্তু। দেখো, একটা আত্মহত্যাকে আত্মহত্যা বলে তোমায় কেসটা শুধু বন্ধ করতে হবে। এই কেসটা যেন নতুন করে কেউ ঘাঁটতে না পারে, তাহলেই তো হবে। বাকি যে কটা পথের কাঁটা রয়েছে সেগুলোকে সরাবার ব্যবস্থা আমি করছি। আর তুমি নিশ্চিন্ত থাকো, ওই বিক্রম চ্যাটার্জির ব্যবস্থাটাও আমিই করব। দিগ্বিজয়ের মুখে এবার হাসি ফুটে উঠল। বিক্রমের তার জামার কলার ধরে টানার দৃশ্যটা যেন তার চোখের সামনে তখনও ভাসছে। আপনি যখন বলেছেন তখন ঠিক আছে,
আমি দেখছি কি করা যায়। টেলিফোনটা নামিয়ে রেখে দিগ্বিজয় তারপর ঘরের বাইরে এসে দরজাটার কাছে দাঁড়ালো। বাইরে সন্ধে হয়ে এসেছে, অন্ধকারে মস্ত পাঁচিলটা দেখা যাচ্ছে। কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না, শুধু একটা লোকের মৃত্যু নাকি আত্মহত্যা সেটা নিয়ে সবাই এত চিন্তায় পড়লো কেন? অন্য একজন দলের নেতা যার কাছে তেমন কোনো ক্ষমতাও নেই, তার জন্য এত কিছু? দিগ্বিজয় অমর ভট্টাচার্যকে নিয়ে ভাবতে লাগলো। এই একটা কেসের জন্য তার ঘুম পর্যন্ত উড়ে গেছে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তার মাঝে বিক্রম আসানসোল থেকে এসে সমস্ত ব্যাপারটাকে আবার জটিল করে তুলল। বিক্রম তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিল, কিন্তু সিঁড়ির অর্ধেকটা নামতেই লোকটা বোধহয় বুঝতে পেরে যায়, তাই তাড়াতাড়ি রিসেপশনের সামনেটা দিয়ে ছিটকে সরে আসার চেষ্টা করে। তবে রিসেপশনের ছেলেটিও তৈরি ছিল। সে আর দেরি না করে রিসেপশনের টেবিলের এক পাশটা থেকে ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর, আর তাতেই লোকটা হুড়হুড় করে পড়ে যায় মেঝের ওপর। শক্ত মেঝেতে পড়তেই তার কোমরের কাছ থেকে ছিটকে বেরিয়ে আসে একটা রিভলভার। লোকটা কিন্তু আর দেরি করে না, মুহূর্তের মধ্যে রিভলভারটা হাতে তুলে নিয়ে গুলি চালায় রিসেপশনের ছেলেটিকে লক্ষ্য করে, কারণ সে ততক্ষণে তার দুটো পা আঁকড়ে ধরে। কিন্তু তাড়াহুড়োর জন্য গুলিটা লক্ষ্যে পৌঁছায় না। রিসেপশনের একটা কাঠের গায়ে লেগে ছিটকে যায় অন্য পাশে। ততক্ষণে বিপদ বুঝতে পেরে বিক্রম ছুটে এসেছে। তারপর প্রায় দৌড়ে এসে লোকটার মাথার কাছে বন্দুকটা ঠেকিয়ে অন্য হাতে একটা ঝটকায় তার হাত থেকে রিভলভার কেড়ে নেয়। তারপর চাপা গলায় বলে ওঠে, ওঠ ওঠ বলছি, যদি গুলিটাও লাগতো না তাহলে তোকে এখানে কুকুরের মতো গুলি করে মারতাম। কোনো ইনফরমেশন আমার লাগবে না, এখন তুই সব কিছু বলবি। তোর যা করার আছে তুই করে না, যা। তোরও ডানা গজিয়েছে সালা, তুইও মরবি, এরপরে তোর নাম্বারটাই আসছে। লোকটা হাসতে হাসতে কথাটা বলছিল। বিক্রম সপাটে একটা চড় মারলো তার গাল লক্ষ্য করে। ততক্ষণে বিক্রম আরো একটা ব্যাপার দেখতে পেয়েছে। বাইরে রাস্তার ওপার থেকে একটা সাদা রঙের অ্যাম্বাসেডর থেকে একটা লোক নেমে এসেছে। তার কোমরের কাছে রিভলভার গোঁজা, সেটা বোঝাই যাচ্ছে। দ্রুত সে এগিয়ে এসে হোটেলের বাইরের দরজাটার সামনে দাঁড়ালো। এদিকে গুলির শব্দ পেয়ে হোটেলের চারপাশে ততক্ষণে হুলস্থুল পড়ে গেছে। কেউ কেউ ছুটে পালাচ্ছে। হোটেলের ওপর সিঁড়ির দিক থেকে কয়েকজন নেমে এসেছে, কয়েকজন আবার সিঁড়ির ওপর দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছে। বিক্রমের সেই দিকে নজর নেই। শেষ মুহূর্তে এসে বাইরের দিকে তাকিয়ে দেখছিল লোকটার রিভলভার বের করে ফেলেছে। তাই সামনের দিকে ঝুঁকে দাঁড়াবার সময় না পেয়ে মাটিতে পড়ে থাকা লোকটাকেই দু হাতে টেনে ধরে তুলল, আর তাতেই গুলিটা এসে লাগলো তার ডান কাঁধের কাছে। বিক্রমের গায়ে গুলি না লাগলে সামনের লোকটার গায়ে গুলি লাগতেই লোকটা সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। রিসেপশনের ছেলেটিও ভয় পেয়ে যায়। বিক্রম সামনের লোকটাকে সরাতে পারে না, কারণ বাইরের লোকটা তখন রিভলভার নিয়ে দরজার পাশে লুকিয়ে পড়েছে। রিসেপশনের ছেলেটি ছুটে চলে যায় রিসেপশন কাউন্টারের পেছন দিকে। সামনের ফ্লোরটা পুরো ফাঁকা, লোকটা বাইরে দাঁড়িয়ে লুকিয়ে রয়েছে। সেখান থেকেই লোকটা বলল, ভুল করছিস, তুই ওকে আমার হাতে তুলে দে, না হলে কিন্তু তোরা কেউ বাঁচবি না। তোর বাবাকে গিয়ে বলে দিস আসানসোলে বিক্রম এসেছে, তোদের রাজত্ব আর চলবে না। তুই যার ভয় দেখাচ্ছিস তার ঘাড় পর্যন্ত না গিয়ে আমি থামবো না। আর ওকে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওকে ছুঁতেও পারবে না। ঠিক আছে, ওকে নিয়ে যেতে পারবো না, কিন্তু ওকে শেষ করে দিতে পারবো। কথাটা বলেই লোকটা দরজার কাছ থেকে বেরিয়ে এসে আবার গুলি চালায় সামনের লোকটাকে লক্ষ্য করে। বিক্রম ব্যাপারটা বুঝতে পেরেছিল। সে মেঝের ওপর লোকটার শরীরটাকে একটা ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দেয়। লোকটির গুলি লক্ষ্যভ্রষ্ট হতে ততক্ষণে বিক্রমও চলে গেছে কাউন্টারের এক পাশে। লোকটার পড়ে থাকা শরীরটাকে টেনে সরিয়ে ফেলেছে একবার। বাইরের লোকটা আবার লুকিয়ে পড়ার দরকার কিনা বুঝতে পারে না। ভিতরে ঢুকে কাউন্টারের কাছে গেলেই বিক্রমের সামনে পড়তে হবে, কিন্তু লোকটাকে না মেরেও সেখান থেকে সে যেতে পারছে না। ওকে যদি একবার বিক্রম নিয়ে যায়
তাহলে ওর কাছ থেকে সমস্ত খবর বের করতে পারবে। কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন যে ওরা গুলি চালাবে না। দেখতে পাচ্ছেন তো, এই দেখুন না, লোকটা মরে গেছে নাকি? মরে যায়নি, মাঝে মাঝে গুলি লাগলে ওরকম হতে পারে। হাসপাতালে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। সমস্যাটা হলো, বিক্রম আর কিছু না বলে কোমর থেকে এতক্ষণ পরে রিভলভারটা বের করে তারপর এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। একটা বুদ্ধি আসে তার মাথায়। ততক্ষণে বাইরের লোকটা আরো একবার গুলি চালায়। একটা কাজ করতে হবে তোমায়। আমি বাইরে থেকে বেরোবো, লোকটা আমায় লক্ষ্য করে গুলি চালাবে। তোমায় এই মৃতদেহটাকে ও পাশের দরজা পর্যন্ত নিয়ে চলে যেতে হবে। আপনার যদি গুলি লেগে যায় স্যার? আমার কিচ্ছু হবে না, কিন্তু আমরা দুজনেই এক টাইম হয়ে বেরোবো। তাহলে ও অন্তত একবারের জন্য থমকাবে, আর ঠিক সেই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে। রিসেপশনের ছেলেটি ভয়ে একবার ঢোক গিলল, তারপর কথা মতো বিক্রমের এক লাফে সামনের দিকে বেরিয়ে আসলো। লোকটা বিক্রমকে লক্ষ্য করে গুলি চালালো, তবে গুলি লেগে গেল অন্য পাশে। আর তখনই রিসেপশনে ছেলেটি লোকটাকে টানতে টানতে নিয়ে গেল দরজার দিকে। বাইরের লোক তাকে দেখতে পেয়ে যেই বন্দুক তুলে তাকে লক্ষ্য করে গুলি চালাতে যায়, সেই মুহূর্তে বিক্রমের গুলি গিয়ে লাগে তার ডান হাতে। সঙ্গে সঙ্গে ছিটকে যায় বন্দুকটা। তারপর তীব্র চিৎকার করে লোকটা হাত ধরে বসে পড়ে। তারপর বিপদ বুঝে পালাতে যায়, কিন্তু ততক্ষণে বিক্রম তাকে ধরে ফেলেছে। কি বলছিলি? এবার বল, এবার কার সময় খারাপ বলতো? তোর। আর তোদের যে পাঠিয়েছে সেই শুয়োরের বাচ্চা, বুঝলি? কিছু একটা বলতে যাচ্ছিল লোকটা, কিন্তু তার আগেই বিক্রমের একটা সপাটে চড় গিয়ে পড়ল তার গালে। তখনই রিসেপশনের ছেলেটি বলে উঠল, স্যার, জ্ঞান ফিরে এসেছে। বিক্রম মোবাইলটা বার করে কাকে যেন ফোন করলো, তারপর আর একটা ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলো। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, হোটেলের ম্যানেজার হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল কি করে, আর কেনই বা হলো? আমার মনে হচ্ছে এই হোটেলের ম্যানেজার মিস্টার ভট্টাচার্যের খুনের ব্যাপারে কোনো কিছু জানে, না হলে তার সকালে ফিরে আসার কথা। অথচ এখন বিকেল হয়ে গেলেও তারপরেও সে ফিরে এলো না, ফোনেও পাওয়া যাচ্ছে না, ফোনটা সুইচড অফ। যে দুটো লোক ধরা পড়েছে তাদের কাছ থেকে কি কিছু জানা গেল? না, ওরা বারবার বলছে ওদের কাজটা করার জন্য কেউ টাকা দিয়েছিল এবং হোটেলের ম্যানেজারকে মারতে পারলেই ওদের কাজটা হয়ে যেত। তার মানে ওই হোটেলের মধ্যে একমাত্র ম্যানেজারই সমস্ত কিছু জানে। কিন্তু যদি হোটেলের ম্যানেজারকে ওরা মারার জন্য লোক পাঠিয়ে থাকে, তাহলে আমার কিন্তু মনে হয় এতে কিছু একটা সমস্যা হচ্ছে। এটাও তো হতে পারে যে ম্যানেজার নিজে থেকেই কোথাও লুকিয়ে রয়েছে। আমি আমার লোকেদের ম্যানেজারের নাম্বারটা ট্র্যাক করতে বলেছি। তার নাম্বারটা শেষবারের মতো সুইচ অফ হয়েছিল উত্তরের দিকে। সেখানে ম্যানেজারের একটা গেস্ট হাউস আছে বলেও শুনেছি, তবে সেখানে গিয়ে খোঁজ নিয়ে কিন্তু কিছু পাওয়া যায়নি। আর ওই হোটেলের ঘরটা যেখানে ব্যাপারটা ঘটেছিল, সেই ঘর খুঁজে কি কিছু পাওয়া গেল? পাওয়া গেছে, একটা ফাইল পাওয়া গেছে, কিন্তু সেই ফাইলের মধ্যে যা ছিল সেই সমস্ত কিছু কেউ বার করে নিয়েছে। হয়তো ছিল বিছানার পাশে, এমন একটা জায়গা যেখানে চট করে কারো নজর পড়বে না। আর ওইখানে যে এমন একটা গুপ্ত জায়গা থাকতে পারে সেটা বাইরের কারোর জানার কথাও নয়। তার মানে হোটেলেরই কেউ, 100% শিওর যে হোটেলেরই কেউ ওখান থেকে জিনিসটাই সরিয়েছে কেউ। কিন্তু কেউ ফাইলের ভেতর থেকে আসল কাগজপত্রগুলো সরিয়ে ফেললো, কিন্তু ফাইলটা সরিয়ে নিল নাই বা কেন? বিক্রমের মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, কাগজপত্র সহ ফাইলটা সরিয়ে ফেললে ফাইলটা যে ওখানে ছিল সেটাই তো জানা যাবে না। তাই শুধু ফাইলটাকে ওখানে রেখে কাগজপত্র সরিয়ে নিয়ে কেউ অপরাধীকে ব্ল্যাকমেল করতে চাইছে বলেই মনে হয়। ম্যানেজারই ওখান থেকে কাগজগুলো সরিয়ে নিয়েছে, আর এখন তার আসল মোটিভ হলো তাকে ব্ল্যাকমেল করা। হোটেলে সেদিন অনেক লোক ছিল, তার মধ্যে এমনভাবে যদি অপরাধী ঢুকে পড়ে এবং সে গিয়ে ওই রুমে মিস্টার ভট্টাচার্যকে খুন করে, তাকে ঝুলিয়ে দেয়, তাহলে তো বোঝার মতো ক্ষমতা কারো থাকবে না। বিশেষ করে যদি গোটা একটা ফ্লোরের সিসিটিভি ফুটেজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর একটা কথা ভেবে দেখো, ম্যানেজার কিন্তু সেই ফুটেজ ও হোটেলের সমস্ত কিছু এবং ব্লাইন্ড স্পটের কথাও জানত। তার মানে সমস্ত অ্যাঙ্গেল থেকে কিন্তু বোঝা যাচ্ছে হোটেলের ম্যানেজার সে নিজেই। অরবিন্দ অবাক হয়ে গেল বিক্রমের কথা শুনে। ওরা দুজন কথা বলছিল একটা ছোট্ট দোকানের কাছে দাঁড়িয়ে, কিন্তু ওরা দুজন বেঞ্চে এমনভাবে বসেছিল যে ওরা যে একসাথে কথা বলছে সেটা কেউ বুঝতে পারবে না। অরবিন্দর সামনে কোনো একটা খবরের কাগজ,
আর বিক্রম মোবাইলটা কানে দিয়ে কারোর সঙ্গে কথা বলছে। এমনভাবেই কথা বলে চলেছে। বিক্রমকে এখন চেনা সম্ভব নয়। তার মুখে লম্বা লম্বা দাড়ি লেগেছে, পরনের পোশাক বদলে গেছে। ছদ্মবেশ ধরে বিক্রম দেখা করতে এসেছে অরবিন্দর সাথে, কারণ অরবিন্দ মিস্টার ভট্টাচার্যের বন্ধু। তাছাড়া পুলিশের সে একজন গুপ্ত অফিসার। সেন্ট্রালের গুপ্তচর হিসাবে যারা এখানে ওখানে ছড়িয়ে বিভিন্ন কাজ করে, তার মধ্যে অরবিন্দও একজন। তার মানে আমরা যদি ম্যানেজারের কাজ অবধি পৌঁছাতে পারি, তাহলে একেবারেই বুঝতে পারবো যে এই কাজটা কে করেছে এবং কেন করেছে। কাজ করেছে ওই দলের মধ্যে থেকেই কেউ একজন। মিস্টার ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার কারণ হলো এমন কোনো তথ্য তার কাছে ছিল যেগুলো বাইরে এলে গোটা দলের সমস্যা হতে পারে। আরও কিছুক্ষণ কথাবার্তার পর ওরা দুজনে ভিন্ন সময় উঠে সেখান থেকে চলে যায়। সোজা গিয়ে ঢোকে হোটেলে। হোটেলের যে রুমে মিস্টার ভট্টাচার্যের মৃতদেহ ছিল, সেই রুমটা রিসেপশনের ছেলেটিকে দিয়ে আবার খুলিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলেন। মৃতদেহ ঝুলছিল বিছানা সোজাসুজি, যেখানে ফ্যান ছিল ঠিক সেইখানে। তাছাড়া বিছানার পাশে মেঝের ওপর একটা চেয়ার পড়েছিল। মিস্টার ভট্টাচার্যের উচ্চতা এত বেশি নয় যে তিনি টেবিলের ওপর উঠে হাত পেয়ে যাবেন, অথচ বিছানায় উঠে যদি হাত পেতে হয় তাহলে শুধু শুধু সে আত্মহত্যা করতে চাইছে। সে বিছানায় দড়ি বেঁধে উঠে তারপর আবার নিচে নেমে এসে টেবিলে উঠে দড়ি গলায় পড়বে। এই একটা খটকা বিক্রমের বারবার মনে হচ্ছিল। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট, পুলিশের বয়ান, এমনকি হোটেলের বাকিদের সন্দেহ না হওয়া, এই সমস্ত কিছুই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে তার। কিন্তু এখন ম্যানেজারের নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং ওই দুজন লোকের ম্যানেজারকে খুন করতে আসা, সমস্ত কিছু মিলিয়ে বিক্রম আরো অনেক কিছুই বুঝতে পারছিল। আরেকটা দিন ঠিক এমনভাবেই কেটে গেল। সেদিন বিকেলের দিকে বিক্রম বেরিয়েছিল। কিছু একটা ব্যাপারে অন্যমনস্কভাবে কিছু একটা ভাবছিল। অথচ চলতে চলতে হুট করে বিক্রমের মনে হলো কেউ তাকে ফলো করছে। কথাটা মনে হতেই বিক্রম কিন্তু ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করলো, তবে পারল না। এদিকে রাস্তাটা একটু বেশি ফাঁকা থাকলে একটা পথের বাঁকের কাছে এসে বিক্রম দ্রুত গতিতে সরে গেল একপাশে। পিছনে যে লোকটা ফলো করছিল তাকে, ওই লোকটা তার পিছু পিছু সেইখানে এলো, কিন্তু বিক্রমকে দেখতে পেল না। পিছনের দিকে ঘুরতে যাবে এমন সময় বিক্রম পিছন থেকে লোকটার পিঠের কাছে রিভলভার ধরল। সত্যি করে বল, কে পাঠিয়েছে তোকে? আমার পিছু করছিস কেন? সামনের লোকটি মুহূর্তের জন্য ভয় পেলেও তারপরে কিন্তু যেন তার ভয়টা কমে গেল। বলল, স্যার, আপনি ভুল করছেন স্যার। আমি আপনার ক্ষতি করার জন্য আপনার পিছনে ঘুরছিলাম না। আমি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি ওদের লোক নই স্যার। আমি অমরবাবুর সঙ্গে তারই দলে থাকতাম। কথাটা শুনে বিক্রম রিভলভার সরিয়ে ফেলল। দীনেশের সঙ্গে খানিকটা হেঁটে ফাঁকা জায়গায় ওরা পাশাপাশি দাঁড়ালো। দীনেশ বলল, আমি অনেকবার চেষ্টা করেছিলাম হোটেলে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু হোটেলের রিসেপশনে যে ছিল সে আপনার সঙ্গে দেখা করতে দিল না। বলল আপনি নাকি বলেছেন কারোর সঙ্গে আপনি এখন দেখা করবেন না। হোটেলে যেতেও সাহস পাচ্ছিলাম না। ওই হোটেলের সবাই মিলেই স্যারকে মেরেছে স্যার। অমর স্যারের মৃত্যুটা আত্মহত্যা নয়, কেউ স্যারকে খুন করেছে। কে খুন করেছে? কে খুন করেছে সেটা আমি জানি না স্যার। তবে সেদিন কনফারেন্সে যাওয়ার আগে স্যারের সঙ্গে আমি তার ঘরে ছিলাম। তখন স্যার আমায় বলছিল, বোধহয় আমি কিছু করতে পারবো না দীনেশ। অনেক কিছুই আমার হাতে এসেছে। আমাদের গোটা দলের মধ্যেই অনেকে এমন কিছু করেছে যা ভালো নয়। কিন্তু একবার যদি ওরা বুঝতে পারে সমস্ত কিছু, তাহলে এত কিছু জানার পরেও আমি কিছু করতে পারবো না দীনেশ। দেখুন স্যার, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আপনার পরিবার ভেসে যাবে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু
কিন্তু এভাবে তো কিছু করা সম্ভব নয় স্যার। দলের সবাই যদি আপনার বিপক্ষে থাকে তাহলে, আর তাছাড়া আপনি তো জানেন দলের মধ্যে এমন লোকেরাও আছে যারা আসলে ভালো নয়। এসব কি বলছো তুমি? আমাদের এই দলের উপরে মানুষ কত বিশ্বাস করে, কত ভরসা করে আমাদের। হ্যাঁ, তাদের এই বিশ্বাস, এই ভালোবাসা সব কিছু নিয়ে আমি শিরদাঁড়া বিক্রি করে দেব? আপনি বুঝতে পারছেন না স্যার, আমি সে কথা একবারও বলিনি আপনাকে, কিন্তু সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে স্যার। আজকের এই কনফারেন্স যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আপনার যে সমস্ত প্ল্যানগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো এবং তাতে তো মানুষের অনেক ভালো হবে। তুমি শুধু এইটুকু ভাবছো? আমার এই প্ল্যানগুলো ঠিকঠাকভাবে চললে কত টাকা যে আমাদের আসবে সেটা তুমি ধারণাও করতে পারবে না। আর তোমার কি মনে হয় সমস্ত টাকা ওরা মানুষের কাজে লাগাবে? আমি তোমাকে বলে দিচ্ছি, যতটা মানুষের পাওয়ার তার 1% তারা পাবে না। তাহলে কি করবেন আপনি স্যার? সবার সামনে গিয়ে বলবেন ওরা সবাই খারাপ লোক, ওরা সবাই পাবলিকের সঙ্গে বেইমানি করছে? তাতে কি হবে স্যার? তাতে তো কিচ্ছু হবে না। মাঝখান থেকে আপনি মারা পড়বেন স্যার, পাবলিকও জানতে পারবে না, আর দলেরও কিছু হবে না। কিন্তু আপনাকে এটা আমি হতে দেব না। আজ কনফারেন্সে সবার সামনে, এমনকি মিডিয়ার সামনেও আমি সমস্ত কথা বলবো। কনফারেন্সে আমাকে যেতেই হবে। এতক্ষণ একটানা কথাগুলো বলে চলেছিল দীনেশ। বিক্রম চুপ করে শুনছিল। দীনেশ থামতেই মনে হলো তার চোখের কোণে জল টলটল করছে। অনেকবার বারণ করেছিলাম স্যারকে, আমার কথা কিছুই শুনলেন না উনি। আমি স্যারকে ঘরেই থাকতে বললাম আমি ফিরে এসে তাকে নিয়ে যাব। আমি আসলে কনফারেন্স রুমের জায়গাটা একবার দেখে আসতে চাইছিলাম। দরজাটা খুলতে মনে হলো কে যেন এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আমাদের সমস্ত কথা শুনছিল। আমি বেরোতেই হুড়মুড় করে সেদিকে চলে গেল। আপনি তো দেখেছেন ঘরের দরজাটা সিঁড়ির কাছেই। তাড়াতাড়ি ছুটে গেলাম, আর তখনই মনে হলো কে যেন নিচের দিকে নামছে। আমিও তার পিছন পিছন ছুটলাম, কিন্তু লোকটাকে আমি ধরতে পারলাম না। লোকটাকে দেখে কনফারেন্স রুম থেকে ঘুরে আসতে আমার এই মিনিট 15 মতো লেগেছিল। তারপর যখন ফিরে এলাম তখন দেখি 1 মিনিট, আর সেই কারণেই 15 মিনিটের মধ্যে ওরা, আমার তো সেটাই মনে হয়, ওরা ভয় পেয়ে গেছিল যে কনফারেন্সে গিয়ে স্যার সবার সমস্ত কথা বলে দেবে, তাদের মিডিয়ার সামনে সমস্ত কিছু বেরিয়ে আসবে। যদিও স্যার ওদের এসব কিছুতেই কিছু যায় আসে না। পাবলিক কোনো কিছুই মনে রাখে না স্যার, সব কিছু ভুলে যায়। মাঝখান থেকে শুধু স্যার। শুধু নয় দীনেশ, ওই ঘরে মানে মিস্টার ভট্টাচার্যের ঘরে একটা ফাইলে কিছু কাগজপত্র ছিল। সেগুলো কোথায় ছিল তুমি জানো? স্যার বলেছিলেন কাগজপত্রগুলো এই ঘরেই আছে, তাছাড়া তো আর কিছু আমি জানি না স্যার। তোমায় ধন্যবাদ দীনেশ। আমি বুঝতে পারছি তুমি কেন খবরটা দেওয়ার জন্য এভাবে আমার কাছে এসেছিলে। আমি চেষ্টা করবো মিস্টার ভট্টাচার্যের খুনের পেছনে যাদের হাত আছে তাদের সবাইকে। তখনই বিক্রমের ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে একজনের কথা ভেসে আসছে। বিক্রমের মুখে একটা হাসি ফুটে উঠল। বাহ, খুব ভালো কাজ করেছো। আসানসোলে আসার সময় তোমাদের দুজনকে নিয়ে এসে আমি যে খুব ভালো কাজ করেছি সেটা বুঝতে পারছি। গেস্ট হাউসের উপর নজর রাখো, আমি এক্ষুনি আসছি। দীনেশকে ছেড়ে দিয়ে বিক্রম তখনই বেরিয়ে পড়ল ম্যানেজারের সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে। গেস্ট হাউস থেকে ম্যানেজারকে উদ্ধার করা হলো। ম্যানেজার প্রথমে মুখ খুলতে না চাইলেও বিক্রমের জেরাতে মুখ খুলল। গেস্ট হাউসেই ম্যানেজারকে বন্দি করে রাখল। বিক্রম এবং তার কয়েকজন লোক পাহারায় রইল সেখানে। গেস্ট হাউসে যে ম্যানেজার বন্ধ আছে সেই খবরটা কি করে যেন বাইরে বেরিয়ে এসেছিল। সেদিন রাতের বেলা হামলা হলো গেস্ট হাউসে। বিক্রম সেখানে ছিল না, হোটেল রুমে এসে নিজের ঘরে বসে নিশ্চিন্তে কাজ করে চলেছিল। গেস্ট হাউসে হামলা হলেও এমন কিছু ক্ষতি হলো না। বিক্রমের দলে 2জন লোক মরল,
ওইদিকে যারা এসেছিল তাদের বেশ কয়েকজন আহত ও নিহত হলো। খবরটা অনেক রাতের দিকে পেয়ে বিক্রম রিসেপশনের ছেলেটির সাহায্যে একটি গাড়ি জোগাড় করে আবার গিয়ে পৌঁছলো গেস্ট হাউসে। আমি এটাই ভাবছিলাম এমন কিছু একটা ঘটবে, কিন্তু খবরটা বাইরে গেল কি করে? কে খবর দিল? কিচ্ছু বুঝতে পারছি না স্যার। আমাদের মধ্যে থেকে কেউ হতে পারে না। এখানে আসার সময় যে গাড়িটায় আপনি এসেছিলেন, সেই গাড়ির লোকটা। আমি বুঝতে পেরেছি, এসব ব্যাপার দেখে পুলিশকে গিয়ে খবর দিয়েছিল, আর তাই দিগ্বিজয় চৌধুরীর লোককে সেদিন থানায় দেখেছিলাম। মৃত এবং আহত লোকেদের সবাইকেই ওরা একটা ঘরে নিয়ে গিয়ে রাখলো। তারপর ম্যানেজারের কাছে গিয়ে বসলো বিক্রম। ম্যানেজার বাবু, এখনো সময় আছে, সত্যি কথা বলুন। দেখুন, আপনাকে বাঁচানোর জন্যই কিন্তু আমার দলের লোক মরেছে। এবার যদি আপনি সত্যি কথা না বলেন, তাহলে প্রথমে আপনাকে আমি মারবো, তারপর আপনি যেখানে ফাইলটা লুকিয়ে রেখেছেন সেখান থেকে সেটা খুঁজে বার করব। আপনি বোধহয় ওটা নিজের কাছে রেখে কাউকে ব্ল্যাকমেল করতে চাইছিলেন, তাই তো? কোন ফাইল? আমি কোনো ফাইলের কথা জানি না। বিক্রম রিভলভার বার করে ম্যানেজারের মুখের মধ্যে রিভলভারের নলটা ঢুকিয়ে বলল, দেখ, ভালোই তোর মাথায় হাত বুলিয়ে কথা বার করার চেষ্টা করছি। যদি একবার আমার মাথাটা গরম হয়, তাহলে গলার ভেতর থেকে সমস্ত সত্যি কথাগুলো টেনে বার করে আনবো। নাহলে এই রিভলভারটা। কথাটা বলতে বলতে রিভলভারের ট্রিগারে আস্তে আস্তে চাপ দিতে লাগলো বিক্রম। ব্যাপারটা বুঝতে পারছিল ম্যানেজার। সে এবার প্রায় চিৎকার করে ওঠার মতো করে বলল, মুখে রিভলভারের নল থাকায় সে কিচ্ছু বলতে পারল না। নল বের করতেই ম্যানেজারটা বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি কিছুই করিনি। শুধুমাত্র এই ঘরে খুঁজতে খুঁজতে কতগুলো ডকুমেন্টস পেয়েছিলাম, সেগুলোই প্রথমে সরিয়ে ফেললি, আর তারপর যখন বুঝতে পারলি ব্যাপারটা এরকম, তখন সেটা কাজে লাগাতে কত টাকা নিয়েছিলি? 3 লাখ টাকা করে দিয়েছিল মুখ বন্ধ করে রাখার জন্য। তবে ডকুমেন্টসটা যখন আমি পাই, তখন আমি 10 লাখ টাকা চেয়েছিলাম। বাবা, 13 লাখ টাকায় সমস্ত কিছু? আসল ব্যাপারটা কি বলতো? ম্যানেজার সমস্ত কথা খুলে বলল এবং তার বয়ান মতো বিক্রম সমস্ত রেকর্ডিং, সমস্ত রিপোর্ট পাঠিয়ে দিল সেন্ট্রাল ডিপার্টমেন্টে। পরদিন সকালেই প্রথমে নিজের পদ থেকে বরখাস্ত করা হলো ওসি দিগ্বিজয় চৌধুরীকে, এবং তার সঙ্গে সেই থানায় বেশ কয়েকজনের চাকরি গেল। যে দলে অমর ভট্টাচার্য ছিলেন, সেই দলের বেশ কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হলো। তাদের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পুলিশ পেয়েছিল। সেদিন আসানসোল প্রায় তোলপাড় হয়ে রইল। সমস্ত কিছুই নিজের হাতেই করল সে। সবকিছু শেষে বিক্রম গিয়ে দেখা করল লাবণী ভট্টাচার্যের সঙ্গে। সেখানে অরবিন্দ, এমনকি অমর ভট্টাচার্যের সঙ্গে থাকা সেই দীনেশ পর্যন্ত ছিল। আর সবকিছু এত তাড়াতাড়ি মানে কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দলের প্রায় 70% লোককেই একদিনের মধ্যে। সমস্ত কাজটা মিস্টার ভট্টাচার্য নিজেই করে রেখে গিয়েছিলেন। তিনি সমস্ত প্রমাণ এমনভাবে জোগাড় করেছিলেন যে ওদের কারোর বেঁচে যাওয়ার মতো অবস্থা ছিল না। ম্যানেজার সমস্ত কিছু স্বীকার করেছে এবং গ্রেপ্তার হওয়ার পর দলের একটা মাথা সমস্ত কথা স্বীকার করেছে যে সেই খুনটা করিয়েছে, এবং খুনটা করিয়ে তাকে আত্মহত্যার মতো সাজানোর চেষ্টা করেছে। তারপর যখন দীনেশ ব্যাপারটা দেখতে পায়, তখন হোটেলের ম্যানেজারের ব্যাপারটা সামলানোর দরকার ছিল, তাই কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। পুলিশের দিক থেকে দিগ্বিজয় চৌধুরী সেখানে যান এবং তিনি গিয়ে ওই ঘরে সবার ঢোকা বন্ধ করে দেন। ম্যানেজার কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, তাই ওই ঘর থেকে কোনোভাবে সেই ডকুমেন্টসগুলো সরিয়ে ফেলে। তারপর পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে পুলিশের তদন্ত রিপোর্ট, ম্যানেজারের বয়ান, এমনকি হোটেলের সবার সমস্ত কিছুই একটা পরিকল্পনা করা হয়েছিল, যাতে গোটা ব্যাপারটা আত্মহত্যা বলে মনে হয়। যদি আমায় না এখানে পাঠানো হতো, তাহলে হয়তো কেসটা এতদিনে ধামাচাপা পড়ে যেত। আমি জানতাম ও কিছুতেই আত্মহত্যা করতে পারে না, কিন্তু ক্ষতিটা তো আমাদেরই হলো, তাই না? আমাদের পরিবার থেকে একটা বটের ছায়া তো সরে গেল। দেখুন মিসেস ভট্টাচার্য, আপনার যে ক্ষতি হয়েছে কিংবা আপনার পরিবারের যে লস, তা কখনোই পূরণ হবে না।
কিন্তু মিস্টার ভট্টাচার্য যে কাজ করে গেছেন সে কাজ গোটা আসানসোলের মানুষদের জন্য ভালো। সবার আসল মুখোশগুলো খুলে গেছে, সবার আসল রূপটা সামনে এসেছে। এটা যে কত বড় কাজ তা আপনি ভাবতে পারবেন না। মিসেস ভট্টাচার্য আর কিচ্ছু বললেন না। দীনেশ বলল, আমি জানতাম এমন কিছু একটা একদিন হবেই। স্যার মানুষের জন্য কাজ করতে ভালোবাসতেন, আর তাই আজ। বিক্রমের আর সেখানে বসে থাকার মতো সময় ছিল না। অরবিন্দের সঙ্গে কয়েকটা কথা বলে সে সেদিন আসানসোল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। তবে অমর ভট্টাচার্যকে তার মনে রইল। এমন সৎ মানুষকে ভুলে যাওয়া এতটা সহজ কাজ নয়।